হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকে অ্যাজ ইউজুয়াল অফিস, ফ্রাইডে। আর এই কুর্তিটা নিয়েছিলাম স্মার্ট বাজার থেকে, নতুন কুর্তি। আর এটা সেকেন্ড ডে পরছি এটা নিয়ে। আর তারপরেও আরও দুটো কুর্তি, মানে টোটাল 3টে কুর্তি কিনেছিলাম, তার মধ্যে 2টো পরে ফেলেছি। আর আর একটা এখনও ধরা আছে, মানে রাখা আছে, এখনও পরিনি। 3টেই পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম, কিন্তু সবুজ তো আমার সয় না, তাই পরে ফেলেছি। আর একটা হয়তো এর মধ্যেই কোনো একদিন পরে ফেলবো। আর অনলাইনে একটা পছন্দ করা আছে, ভাবছি কিনবো কি কিনবো না, সেটা এখনও ডাউটফুল। যাই হোক, সেটা না, ব্যাপারটা হচ্ছে এখন রেডি হয়ে গেছি, অফিসের জন্য বেরোবো। আর একটা লেটেস্ট খবর হচ্ছে, ট্রেন আজকে এত লেট, মাই গড। মানে যেটা এখন বেলঘড়িয়াতে এসে পৌঁছানোর কথা, সেটা এখন রানাঘাটে রয়েছে। ট্রেন এত লেট, যে ট্রেনটাতে আমি যাই, তাই জন্য তার পরের ট্রেনগুলো দেখলাম লেটই, কিন্তু তাও অ্যাটলিস্ট ঠিকঠাক টাইমে আসবে। তো তাই জন্য ওই পরের ট্রেনগুলো ধরেই যাব। তো তাই জন্য হাতে একটু সময় আছে, তাই ভাবলাম ইন্ট্রোটা দিই নিই, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, কারণ অফিসে থাকলে তো সারাদিন কোনো কথা হবে না। যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি পুরোপুরি, বেরোবো। খেলাম হচ্ছে ছাতু, আর অফিসে গিয়ে খাবো হচ্ছে ক্রিম ব্রেড, একটা ক্রিম ব্রেড নিয়েছিলাম। অর্ধেক রাস্তা চলে এলাম হচ্ছে বিধাননগর স্টেশন পর্যন্ত। এরপর এখান থেকে বাস ধরে ডাইরেক্ট অফিস। আর এত লোক, জাস্ট লিটারেলি লোক দেখে আমার মনে হয় জনবিস্ফোরণ হয়েছে, সিরিয়াসলি জনবিস্ফোরণ হয়েছে ভাই। না হলে এত লোক কোথা থেকে আসে? মানে আমার মনে হয় লোকজনকে খেয়ে বসে কাজ নেই, সবাই কি আমার মতন অফিস দৌড়াচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই? উফ, বাপ রে বাপ, দেখো কত লোক। অ্যান্ড ফাইনালি অফিস পৌঁছে গেছি। প্রচণ্ড ভিড় ছিল আজকে, যেহেতু ট্রেন লেট ছিল, একটা ট্রেন। আর সেই ট্রিমেন্ডাস ভিড়, ভেতর দিয়ে আমি একটা জায়গা আছে যেখানটা ছাওয়া আর ফাঁকা ফাঁকা, ওই দিক দিয়ে যাচ্ছি। আমাদের এটা অফিস না, আমাদের সামনে, এই সামনের বিল্ডিংটা অফিস। আমি এই অপোজিট দিকে যে বিল্ডিংটা, সেখান দিয়ে হেঁটে যাচ্ছি। চলো অফিস শুরু করা যাক আজকের দিনটাকে এনার্জেটিকভাবে। দেখা হবে একটু পরে তোমাদের সাথে আবার। একটু পরে তোমাদের সঙ্গে দেখা হবে বললাম ঠিকই, কিন্তু একটু পরে আর তোমাদের সঙ্গে দেখা হয়নি। প্রায় 8.5-9 ঘন্টা পর আবার ক্যামেরাটা হাতে ধরলাম। আমার অফিস ছুটি হয়ে গেছে, বেরিয়ে গেছি। এখন বাজে হচ্ছে 6:45 মতন। আর বাসে আছি, বাসে দেখতেই পাচ্ছ ঘেঁষটি করে দাঁড়িয়ে থাকতে হয়। সিরিয়াসলি খুব বিরক্তি লাগে। আর বাসটা, মানে ট্রেনটা তবু ঠিক আছে, যতই চ্যাপটি করে দাঁড়িয়ে থাকো, গরমই অতটা বেশি লাগে না। কিন্তু বাসে ভাই লিটারেলি এত গরম লাগে। আর এই গরমের মধ্যে বিভৎস যে গরমটা পড়েছে, মানে কি বলবো, খুবই মানে সাফোকেশন হয়, খুবই কষ্ট হয়। মানে অসহ্যকর লাগে। জাস্ট মনে হয় কখন আমি বাস থেকে নামবো। আর তো সেই দুর্ধর্ষ রকমের ঘামি আমি। যাই হোক, চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমি বেলঘড়িয়া। মানে শান্তি, ট্রেন থেকে নামে, বাস থেকে নামে শান্তি। মানে প্রতিদিন মনে হয় আমি লিটারালি যুদ্ধ জয় করেছি। পুরো বিধ্বস্ত, যা ভিড় ঠেলে আসতে হয়, ভিড়ের জন্য বেশি কষ্ট হয়। যাই হোক, এখন বেশি কথা বলবো না, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। অলরেডি বাজে এখন 8:20। সব এসে সমস্ত কিছু বাজার করতে আসলাম, তো তাই জন্য আরও বেশি দেরি হয়ে গেল। জামাটা ভেজাবো, মানে যেটা সারাদিন পরেছিলাম সেই জামাটা ভেজাবো। এখন মোটামুটি একটা হাত মুখ ধুয়েই রান্নাটা বসাবো। তারপরে রান্নাবান্না করে, ভালো করে খাওয়া দাওয়া করে, ভালো করে গা ধুয়ে ঠান্ডা হয়ে তারপরে শোবো। নাহলে এখন আবার যদি স্নান করি বা গা ধুই, আবার পরে গিয়ে আবার ফ্রেশ হবো, সেটা কী হবে, বারবার করে জল ঢাললে গায়ে একদম পুরো একদম ঠান্ডা লেগে যাবে। আর সারাদিন এমনি এসিতে থাকি, তো সেই জন্য এখন আর স্নান করবো না, একবারে পরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হবো। তাড়াতাড়ি যাই নিচে গিয়ে রান্নাটা আগে বসায়। এইদিকে আবার এনেছি, আজকে বানাবো হচ্ছে পটল চিংড়ি। ইচ্ছা করলো খেতে, তো তাই জন্য পটল চিংড়ি বানাবো। শুভমকেও একটু দেবো, তাড়াতাড়ি করে রান্নাটা করি, কারণ শুভম চলে আসবে, ওকে আবার যাওয়ার পথে ও আবার নিয়ে যাবে যদি রান্না হয়ে যায়। নাহলে আবার মেসে গিয়ে ফ্রেশ হয়ে পরে আসবে, তারপর পরে সাইকেল নিয়ে আসলে পরে দিয়ে দেবো। দেখা যাক কী হয়, তাড়াতাড়ি করে করি যতটা সম্ভব। লেগে গেছি আমি রান্নাঘরের কাজে। সবসময় প্রতিদিন রান্না করতে ইচ্ছে করে না, এসে মাঝে মাঝে খুব এনার্জি হয় আমার যে না, আজকে আমার এটা খেতে ইচ্ছা করছে, এটা খাবো। তো তখন আমি
কোথা থেকে জানি না এনার্জি পেয়ে যাই, তখন আমি কিন্তু একদম মানে কোমর বেঁধে রান্না করতে লেগে পড়ি। যেমন আজকে আমার সঙ্গে হয়েছে, হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে আমি পটল চিংড়ি খাবো, তাই জন্য কোথা থেকে যে এনার্জি পেয়ে গেলাম, এসে একদম তোড়জোড় করে রান্না করতে বসে গেলাম। তো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এদিকে প্রেশারে ডাল সেদ্ধও বসিয়ে দিলাম, আর ভাতও একদিকে হচ্ছে, ডাল সিদ্ধ ভাত একদিকে হয়ে যাবে, আর এইদিকে আমি তাড়াতাড়ি করে চিংড়ি মাছগুলো ধুয়ে সবজিগুলো কেটে নেব, তারপরেই শুরু হয়ে যাবে আমার পটল চিংড়ির রান্না আর ডাল, টমেটো দিয়ে ডাল আর পটল চিংড়ি। এই যে সবজি সব কাটা হয়ে গেছে, আর এখানে কড়াইও চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হলে তারপরে ডালটা ফোড়ন দিয়ে নেব। এই যে গরম গরম ডাল আমার রেডি, আর এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে মাখিয়ে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করবো, মানে পটল চিংড়ি করবো। হয়ে গেছে অলমোস্ট রান্না, জাস্ট একটুখানি ফুটবে, নামিয়ে দেবো, তারপরে ফ্রেশ হবো, তারপরে খাবো। আর মাঝখানে শুভম আসবে খাবারটা নিতে, ওকে পটল চিংড়িটা শুধু দেবো, ডাল ওর খাওয়া বারণ, ডালও খায় না, বাকি এমনি পটল চিংড়িটা দেবো। অ্যান্ড দ্য ফাইনাল লুক অফ পটল চিংড়ি, দেখতে তো বেশ টেস্টি লাগছে, আর টকবক টকবক করে ফুটছে, বেশ ভালো লাগছে। জানি না কেমন খেতে হবে। নাও গাইস, তুমি তো গেস করতে পারোনি। আর বাবা, এই অটোটা একদম খ্যাঁকা খ্যাঁকা আওয়াজ করে যাচ্ছে। হ্যাঁ, পনির নাকি? তুমি তো গেস করতে পারোনি। পনির না না, নো নো নো। দেখি এখানে ক্যামেরাটা দাও। ঘেমে গেছে, বুঝতেও পারবি না। চিকেন? তার চিকেন না, চিকেন না, এমন ঘেমেছিস গ্লো করছে। এ খুলবি না, খুলবি না, ঘরে গিয়ে দেখবি। খুলবি, সবুর মোটে শয় না, কতবার যে জিজ্ঞেস করলো ফোনে কি করছে, খোলাও যায় না। আরে গরম আছে, যদি যদি গায়ের মধ্যে পড়ে না তখন বুঝতে পারবি ঠেলা। মুখ কেন, হয়তো হয়তো খুলে গেছে। আমি তো বলে দিয়েছিলাম। কি বলে দিয়েছিলি? আমি বলেছিলাম যে চিংড়ি করতে। তুই বলেছিলি, কিন্তু গেস তো করতে পারিস নি যে কি রান্না করছি, সেটা তো বলতে পারিস। তুই বললি ট্যাংরা মাছ। হ্যাঁ না, একটাই গেস করেছিলি, ট্যাংরা মাছই বলেছিলি। হে হে, আমি তো তোকে বললাম যে চিংড়ি মাছ পাও। ঘেমে গেছিস, ঘামটা মোচ, ঘামটা মোছো গাইস। ফ্রেশ হয়ে যে খেতে বসলাম, হাঁড়ি কড়াই সব নিয়ে বসেছি, এখন তাড়াতাড়ি করে খাই আগে। দেখতেই পাচ্ছ পিছনে মশারি টশারি সব টানানো হয়ে গেছে। শোবো এবার, ফ্রেশ হয়ে গিয়ে খেয়ে নিয়ে সব কিছু রেডি, এখন শোবো। দেখা হচ্ছে কাল সকালে। The next day. গুড মর্নিং এভরিওয়ান। আজকে হয়েছিলাম 6:45টায় উঠবো, উঠেছি 7:15, মানে ভাবতে পারছো কতটা লেট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে রেডি হব, শুধু জাস্ট ব্রাশটা করেছি, ভাতটা বসিয়েছি, যেহেতু কালকে রান্না করেছিলাম সেই তরকারিগুলো আজকে লাঞ্চে নিয়ে যাব, সেই জন্য শুধু ভাতটা সকালবেলা উঠে করব, তাই জন্য ভেবেছিলাম 10-15 মিনিট আগে উঠবো, দেরি হয়েছে আধা ঘন্টা। যাই হোক, তাড়াতাড়ি করে যাই, স্নানটা করি, এখন একদম কথা বলার টাইম নেই। এই যে আমার স্নান করা হয়ে গেছে, আর এখানে ভাত রান্না করে লাঞ্চ বক্সও রেডি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে রেডিটা হব। পুরো রেডি হয়ে গেছি, আর এই কুর্তিটা নতুন নিয়েছিলাম, যা তাড়াতাড়ি করে করলাম, একদম পারফেক্ট টাইমই আছে, মানে ব্যারাকপুরে থাকলে আমি ট্রেনটা বেরোই, আর এখন ব্যারাকপুরে দেখছি ঢুকছে, তাড়াতাড়ি করে বেরোই, তাহলে ট্রেনটাও পেয়ে যাবো।
পৌঁছে গেছি আমি আমার অফিস পাড়ায়। আর এখন এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই গরমের মধ্যে এত দৌড়াদৌড়ি করে আস্তে আস্তে আরও বেশি খিদে পেয়ে যায়। আর সকালে তো কিছু খেয়ে বেরোনোর টাইমই পাইনি, এত লেট হয়ে গিয়েছিল। মশলা করে দাও, মানে আলু দিয়ে করে দাও। আজকে অন্যরকমভাবে প্রেজেন্টেশন। আর এসেই খেয়ে নিলাম এই মশালা ধোসা, যেটা সিরিয়াসলি খুবই ভালো বানায় কাকু। আর মাঝে মাঝে ইডলিটাও খাই, খুব ভালো বানায়। সকালের ব্রেকফাস্টের পর আবার তোমাদের সঙ্গে এই লাঞ্চ টাইমে দেখা হলো। মানে এই জায়গাটা আমার একদম ফিক্সড হয়ে গেছে। যখনই আমি অফিসের মধ্যে মানে আর কি এই প্যান্ট্রিতে বসে বসে লাঞ্চ করি, তখনই এই জায়গাটাতেই বসে লাঞ্চ করতে আমার খুব ভালো লাগে। মানে বাইরের ভিউটা দেখা যায়। আজকে আবার কি সামনেটাতে যেন একটা রেখে দিয়েছে। যাই হোক, আমি কালকে রাতের ডাল আর পটল চিংড়ি নিয়ে এসেছি, যেটা দিয়ে এখন লাঞ্চটা করে নেবো। আর আমার না একদম টাইম ধরে দুপুর 1টার সময়তেই খিদেটা পাবে। আর দুপুর 1টাই বাজে, এখন খেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি পরিশ্রম হয়, আগে যখন ঘরে থাকতাম সবসময়, তো তখন না টাইমলি খিদেটা পেতো না। এখন একদম ঘড়ি ধরে 1টা বাজে, মানে ডট 1টা বাজবে, আমার খিদেরও পেয়ে যাবে। তো খিদে পেয়ে গেছে, আর সেই রকমই আমি খেতেও বসে গেছি। তাদের করে খেয়ে নিই টেস্টি টেস্টি পটল চিংড়ি আর ডাল। আর ডালটা সকালে গরম করতে গিয়ে একটুখানি কেমন মানে তলাটা ধরে গেছে, পোড়া পোড়া একটু গন্ধ করছে, বাট ঠিক আছে, চলে যাবে আর কি। পটল চিংড়িটার ফ্লেভারটা আছে, ওটা দিয়ে আমি খেয়ে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর অন্যদিন আমি নিচে যাই লাঞ্চ করতে, যেহেতু লাঞ্চ আনি না। আজকে যেহেতু লাঞ্চ এনেছি, তাই জন্য ওপরেই বসে বসে খেয়ে নিচ্ছি। এই জাস্ট অফিস থেকে বেরোলাম, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো কালকে সানডে আছে সেই কারণে। ও বাবা, যেকে সেই মানে আরও বেশি দেরি হয়ে গেল, প্রায় 7টা বেজে গেল বেরোতে। চলো কি আর করা যাবে, যাওয়া যাক। কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, ভাবছি এখন কী খাবো, দেখি কী খাই। বললাম খিদে পেয়েছিল, আর সারা রাস্তায় কিচ্ছু খাইনি। বেলঘরিয়ায় এসেই এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি খেলাম। সিরিয়াসলি এত ভালো বানায় এই দাদারা লস্যিটা। মানে তোমরা যারা বেলঘরিয়া থেকে আমাকে দেখো, তোমরা কখনো ট্রাই করো। জানি যে তোমরা অনেকেই খাবে, কারণ এই দাদা প্রচণ্ড ভালো লস্যি বানায়। যারা বেলঘরিয়ায় থাকে তারা এমন হেন কোনো ব্যক্তি নেই যে এই দাদার লস্যি খায়নি। সিরিয়াসলি টু গুড বানায়। এই জাস্ট ঘরে এলাম, আর ঘরে এসে ফ্রেশ হয়ে একটু বসলাম। আজকে রান্নাবান্না করবো না, বাইরে থেকে দুধ আর রুটি এনেছি, রাতে দুধ আর রুটি খেয়ে ঘুমিয়ে যাবো। আর বাইরে থেকে তো লস্যি খেয়ে এলাম, তাই এখন খিদেটা ওরকম নেই আর। এখন বাজে 8:15-20 এমনি বাজে। তো এখন একটু রেস্ট নিতে পারবো। রেস্ট নেবো মানে এই ভিডিওটাই এডিট করবো, যেহেতু কালকে পোস্ট করতে হবে, কালকে সানডে আছে। তো কিছু কিছু কথা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। এত কমেন্টস, এত মেলস, এত কিছু, তো ভাবলাম একটা রিপ্লাই করা দরকার। কারণ ভিডিওর মাধ্যমেই সবাইকে, মানে ওভারঅল সবাইকে রিপ্লাই করা যায়। ইন্ডিভিজুয়ালি মেল করা বা মেসেজ চেক করা বা কমেন্ট বক্স সবসময় চেক করা হয়ে ওঠে না, বা হয়ে উঠলেও রিপ্লাই দেওয়ার মতন মানে কি বলবো, রিপ্লাই দেওয়ার মতন সময় থাকে না, ঠিক আছে। তো তাও আমি 99% কমেন্টের রিপ্লাই দিই। যেগুলো দেখি হ্যাঁ নেগলেক্ট করলেই ভালো, সেই সমস্ত কমেন্টের রিপ্লাই আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি দিতে চাইছি। সেটা হচ্ছে, একটু মাঝে মাঝে গরম লাগতে পারে, কারণ এক হাতে ফোন ধরে কথা বলছি আর ফ্যান অফ করে এই বিভৎস গরমে। তো মাঝে মাঝে একটুখানি কেটে কেটে তারপরে ভিডিওটা জোড়া লাগাবো আর কি। যাই হোক, আশা করছি অসুবিধা হবে না। কথাগুলো একটুখানি শেয়ার করি। আজ থেকে কিছু মাস আগে, মানে প্রায় আগস্ট মাসে আমি জয়েন করি। আগস্টের 14 তারিখ আমি যে জবটা এখন করছি সেখানে জয়েন করি 2023-এর। তো সেই সময় দাঁড়িয়ে যখন আমি শেয়ার করেছিলাম এই পাবলিক প্ল্যাটফর্মে ইউটিউবে যে আমি একটা জবে জয়েন করেছি, তখন তো বাদই দাও, তখন এত পরিমাণে ক্রিটিসিজম পেয়েছিলাম, ঠিক আছে। ভেবেছিলাম একটা টাইম পরে সবাই ক্রিটিসিজমটা ভুলে যাবে, মানে সবাই ব্যাপারটা ভুলে যাবে,
বা আমার সঙ্গে হ্যাবিচুয়েট হয়ে যাবে বা আমার ডেইলি লাইফে হ্যাবিচুয়েট হয়ে যাবে, যেটা আমি ধীরে ধীরে হয়েছি। দেখো, WBCS এর প্রিপারেশন বা WBCS এর স্বপ্ন নিয়ে কলকাতায় আসা, ঠিক আছে, সেটা আমারও প্রচুর বড় একটা স্বপ্ন ছিল। ইভেন সেই স্বপ্নটা এখনও আছে, বলবো না পুরোপুরি মরে গেছে। কোনোদিনই যেটা মানুষ স্বপ্ন দেখে সেটা কোনোদিনই মানে মন থেকে যেটা দেখে সেটা কোনোদিনই মরে যায় না, থাকে কোথাও না কোথাও একটা কোণে থাকে, সেটা আমার একদমই ভালোবাসার জায়গা। কিন্তু আমার এরকমই একটা স্বভাব, জানি না কি এটা খারাপ গুণ বলবো না ভালো গুণ বলবো, আমি খুব তাড়াতাড়ি ওভারকাম করে যাই সব কিছু থেকে, ঠিক আছে। মানে ধরো যেটাকে আমি ছেড়ে দিলাম, মানে সেটার দিকে আমি কোনো দিনও আর পেছন ফিরে তাকাই না। জানি না এটা আমার খারাপ নাকি ভালো, আমি বুঝতে পারি না। মানে ধরো আমি ছেড়ে দিয়েছি তো WBCS এর প্রিপারেশন, সিরিয়াসলি আমি ছেড়ে দিয়েছি। মানে না আমি এখন কোনো কিছুর সঙ্গে টাচে আছি, না আমি কোনো নোটিফিকেশান বা না কোনো আপডেট রাখি, কারণ আমি ওই জিনিসটা আমার মনে হয় যে মানে খুব বেশি ভালোবাসার জায়গা ছিল, তো ওটাকে মনে হয় ঠিক আছে, ঠিক আছে, মানে ইটস ওকে, মানে একটু দূরত্ব বজায় রাখা ভালো, ঠিক আছে। কারণ আমি জানি যে দেখো, যেটার পেছনে আমি এফোর্ট দেবো, যেটার পেছনে আমি আমার 100% দিয়ে এফোর্ট দেবো, সেটা থেকে আলটিমেটলি আউটকাম যদি কিছু না আসে, সিরিয়াসলি আর এফোর্ট দেওয়ার মতন মানসিকতাটা থাকে না। আর সেটাই আমার সঙ্গে হয়েছিল। আমি একদম তোমাদের মানে আমার মন থেকে যেটা আমার ফিলিংস, সেটাই আমি আজকে শেয়ার করছি। অনেকে হয়তো বলতে পারো ডিমোটিভেট করছি, ডিমোটিভেট নয়, এটা আমি নিজস্ব মানে আমার নিজস্ব ব্যক্তিগত ফিলিংস তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করা। কিছুদিন আগে আমাদের ফুড এসআইয়ের পরীক্ষা হয়েছিল এবং সেটার কথা সবাই জানো, কীরকমভাবে করাপশন হয়েছিল, কি কি না হয়েছে সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই, ঠিক আছে, জাস্ট কিছু বলার নেই। তো এইরকমভাবে প্রতিটা এক্সাম যদি চলতে থাকে, জানি না আলটিমেটলি কি হবে, ঠিক আছে। আর সেই কারণে একমাত্র এই কারণগুলোর জন্যই একটা এক্সাম হচ্ছে, এক্সামের জন্য মামলা হচ্ছে, এক্সামের মানে বছরের পর বছর ধরে ওয়েট করছি, রেজাল্ট বেরোচ্ছে না, রেজাল্ট হচ্ছে তো সেটা ভুলভাল রেজাল্ট। মানে এই মানুষের, আমার মনে হয় শুধু মানুষের জীবনের মূল্য আছে, মানুষের জীবনের সময়ের মূল্য আছে, সবচেয়ে বড় কথা, ঠিক আছে। মানে আমাদের বয়সও থেমে থাকছে না, আমাদের জীবনটাও থেমে থাকছে না কোনো কিছুর জন্য। তাই জন্য আমার মনে হয়েছিল যে ঠিক আছে, মানে এই জিনিসটাকে পুরোপুরি স্টপ রেখে এখন আপাতত নিজের জীবনের স্টেবিলিটি খোঁজার জন্য, নিজের পায়ের তলার মাটিটা শক্ত করার জন্য কিছু একটা করা দরকার। আর সেই সময় আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছিলাম, টোটাল 8টা, আমি এটা আগেও শেয়ার করেছি, টোটাল আমি 8টা ইন্টারভিউ দিয়েছিলাম। যেটা আমি এখন জব করছি সেটা আমার 8 নম্বর ইন্টারভিউ ছিল। তার আগে আমি টোটাল 7টা ইন্টারভিউ দিয়েছিলাম, যেটা কোনোটাই আমার মানে মনোপ্লুত হয়নি। সেই কারণে আমি সেই 7টা জব কুইট করি। আর লাস্ট অফ অল এই 8 নম্বরটাকে, যেটা আমি এখনও কন্টিনিউ করছি, আগামী দিনেও আশা করছি কন্টিনিউ করব, যদি না কোনো অসুবিধা হয়, ঠিক আছে। এটা এখনকার ওভারভিউটা দিলাম। আর এই সমস্ত কারণের জন্যই কিন্তু আমি পুরোপুরি এই মানে গভর্নমেন্ট জবের প্রিপারেশনের লাইন থেকে সরে আসি, ঠিক আছে। আমার সামাও কোথাও মনে হয়েছিল যে সবার জন্য সব কিছু নয়, হয়তো আমার জন্য এই জিনিসটা নয়। আর সেটা বুঝতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, অনেক বেশি সময় দিয়ে ফেলেছি। আমার মনে হয় এখন মনে হয় যে আরেকটু আগে যদি বুঝতে পারতাম তাহলে হয়তো তাড়াতাড়ি আরও বেটার অপশন পেতাম। কিন্তু তারপরে আবার এটাও মনে হয় যে জীবনে কখনো কখনো কোনো কিছুর জন্য পারফেক্ট সময় না আসলে কখনো সেই জিনিসটা হয় না। হয়তো আমার এই সময় মানে যেই টাইমে আমি জবের প্রিপারেশন মানে WBCS এর প্রিপারেশন ছেড়েছি, সেই টাইমটাই হয়তো পারফেক্ট টাইম ছিল আমার জন্য। যাই হোক, সেগুলো তো পরের ব্যাপার, এখন দিব্যি চলছে লাইফ। কিন্তু আমার লাইফ তো দিব্যি চলছে, আমার লাইফে আমাকে নিয়ে আমার নিজের কোনো সমস্যা নেই, মানে আমি সিরিয়াসলি স্যাটিসফাই, মন থেকে স্যাটিসফাই, ঠিক আছে। কিন্তু একটা বিরাট বড় সিচুয়েশন, সেটা হচ্ছে লোকজন স্যাটিসফাই নয়। লোকজনের এত মানে জানি না কি, মানে ফ্রাস্ট্রেটেড মানুষজন নাকি হিংসে নাকি কি বলবো আমি বুঝতে পারি না, ঠিক আছে। এত ভুলভাল কমেন্টস আসতে থাকে, আমি নাকি WBCS ছেড়ে দিয়ে মডেল করছি। আর যদি মডেল করেও থাকি ভালো তো, মানে আমার আরও একটা ক্যারেক্টারিস্টিক্স আমি খুঁজে পাবো যে সিরিয়াসলি আমি মডেল করছি, ঠিক আছে। আর যারা মডেল করে, যেমন যারা অ্যাডভার্টাইজমেন্ট দেয় নিউজ চ্যানেল বলছি কেন, সরি, মানে টিভিতে যে অ্যাডভার্টাইজ দেখো বা বিভিন্ন, এখন তো অ্যাডভার্টাইজেরই যুগ, ঠিক আছে। অ্যাডভার্টাইজ যাদের দেখো তারা কি
কম বড় বড় মডেল, বা তারা কি কম সেলিব্রিটি? তাহলে আই এম ফিলিং লাইক আ সেলিব্রিটি, ঠিক আছে? আমার তো নিজেকে সেলিব্রিটি ফিল করা উচিত। তো সেদিক থেকে দেখতে গেলে যদি আমি মডেল হয়েও থাকি তাহলে তো খুবই ভালো। WBC এর স্বপ্ন আমার উড়ে গেছে। সিরিয়াসলি আমি ওই যে বললাম, যেটা পেছনে ফেলে আসি সেটার দিকে আমি কোনোদিনও ফিরে তাকাই না। জানি না এটা আমার খারাপ কি ভালো, সেটা ভগবান ওপরওয়ালাই জানে। কিন্তু সিরিয়াসলি বিশ্বাস করো, আমার এইসব ক্রিটিসিজম বা এগুলো শুনে কিচ্ছু হয় না। জাস্ট অনেকের অনেক রকম অনেক কিছু শুনি, তো তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, একটা ওভারভিউ দেওয়াই যায় বা একটা রিপ্লাই দেওয়া যাক, কারণ তোমাদের প্রচুর কোয়েরিজ রয়েছে, ঠিক আছে? আর তার চেয়েও বড় ব্যাপার একটা কথা, সেটা আমি বেশ কিছুদিন 2-3 সপ্তাহ ধরে নোটিস করছি একটা জিনিস, সেটা হচ্ছে 2 সপ্তাহ হবে, ঠিক আছে, যখন আমি লাস্ট একটা ভিডিও দিয়েছি, দেখবে যে আমার স্যালারি বেড়ে গেল, প্রমোশন হলো, এইরকম টাইপের টাইটেল আর থাম্বনেল দিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে? আর সেই ভিডিওটা, আমার হাতটা ব্যথা যাচ্ছে, যাই হোক এই হাতে ধরি, হ্যাঁ, যাই হোক, তো সেই ভিডিওটা দেওয়ার পর প্রচুর আমার কাছে মেলস আসে এবং একটা দুটো কমেন্টও পেয়েছিলাম আমি ইউটিউবে, ঠিক আছে? 3-4টে মেল আসে আর 3-4টে কমেন্টসও পেয়েছিলাম ইউটিউবে, বিভিন্ন ভিডিওতে, শর্টসে পেয়েছি, ঠিক আছে? তারপরে তোমার লং ভিডিওগুলোতে পেয়েছি। কি কমেন্টস? না দিদি, তুমি যে চাকরিটা করছো সেখানে আমাদের প্লিজ কিভাবে ইন্টারভিউ দেবো, কিভাবে জয়েন করব, প্লিজ এটা একটু গাইড করে দাও, ঠিক আছে? আর যারা ইচ অ্যান্ড এভরিওয়ান, যারা এই আমাকে মেল বা কমেন্টে এই জিনিসগুলো বলেছে না, তারা সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান আমার ক্রিটিসাইজ করে। যারা সব সময় আমার ভিডিওতে আমাকে নেগেটিভ কমেন্ট করে, তারাই সবাই আমাকে আবার মেল করেছে, আবার বলেছে যে প্লিজ তুমি বলো যে কিভাবে এই জবটা পেয়েছো, জব প্রোফাইল, কি করো না করো, কিভাবে এই জবটাতে জয়েন করেছো, কিভাবে এটার খবর পেলে, সোর্স কোথা থেকে পেলে, কত তাদের কোয়েশ্চেন, ঠিক আছে? আর একটা টাইমে কেন, তার লাস্ট তার আগের ভিডিও পর্যন্ত তারা আমাকে ক্রিটিসাইজ করে গেছে। অবাক লাগে জাস্ট, তাই জন্যই বললাম ফ্রাস্ট্রেটেড মানুষ ফ্রাস্ট্রেটেড না হলে ফ্রাস্ট্রেটেড না হলে এত খারাপ কমেন্ট একজন অচেনা মানুষের ভিডিওতে এসে করতে পারে না, ঠিক আছে? অনেক কথা শুনেছি, ইভেন এমন কথা মানুষজন লেখে যেগুলো আমি তো বাধ্য হয়ে ডিলিট করে দিই, ঠিক আছে? অনেক খারাপ কমেন্ট পড়ে, যেগুলো আমি সবসময় রাখি না, নিজেরই মনে হয় যে হ্যাঁ কোথাও একটা মানহানি হচ্ছে, যখন সহ্য করতে না পারি ডিলিট করে দিই। আমি কিচ্ছু বলি না খারাপ কমেন্ট, আমি সব ইচ অ্যান্ড এভরি কমেন্ট দেখি, ঠিক আছে? কিন্তু আমি সব কমেন্টসে রিপ্লাই দিই না, ঠিক আছে? আর আমার মনে হয় সবচেয়ে বড় কথা যে তোমাকে নিয়ে সবাই কথা বলবে, ঠিক আছে? তোমাকে নিয়ে ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্ট কথা বলতে বাধ্য হবে, কথা বলবেই, ঠিক আছে? খারাপই বলবে সবাই, ভালো কেউ বলবে না। ভগবান তো কারোর ক্রিটিসিজম থেকে রেহাই পায়নি। তুমি যদি রামচন্দ্রের কথা ভাবো, তিনিও ক্রিটিসাইজ হয়েছে। তুমি যদি মাতা সীতার কথা ভাবো, তিনিও ক্রিটিসাইজ হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো সারা জীবন ক্রিটিসাইজ হয়ে গেছেন। তারপরে হচ্ছে অনেক খারাপ কথা তাকে শুনতে হয়েছে, ইভেন এখনও তাকে খারাপ কথা শুনতে হয়। শিশুপাল, তাকে কিনা 100টা খারাপ কথা বলেছিল, যে কারণে শিশুপালের তিনি মাথা কেটে নিয়েছিলেন, ঠিক আছে? তো ভগবান তো ক্রিটিসিজম থেকে উদ্ধার পায়নি। আমরা তো কোথায়, কোন ছোট মানুষ, কোথায় আমরা কিভাবে রেহাই পাবো, তাই না? ভগবান তো রেহাই পায়নি, আমরা তো একটা ছোট্ট থেকে ছোট্ট ক্ষুদ্রাতি জীব, তো আমাদের রেহাই পাওয়ার কোনো ব্যাপারই নেই। আরও একটা গল্প শেয়ার করি, সেটা হচ্ছে আমি এটা, তোমরা যদি ভিডিও ফলো করে থাকো চিত্রলেখাজি, তো চিত্রলেখাজির এই ভিডিও থেকে আমি এই গল্পটা শুনেছিলাম। আমার হাতটা ব্যথা হয়েছে, একটু রেস্ট নিয়ে আবার এই গল্পটা বলছি। একবার একটা কতগুলো ব্যাঙেদের মধ্যে রেস হচ্ছিল, ঠিক আছে? রেস কম্পিটিশন হচ্ছিল। তো সেটা কম্পিটিশনের কন্ডিশন ছিল এটাই যে ব্যাঙগুলোকে পাহাড়ের টপে চড়তে হবে, ওটাই ছিল এন্ড পয়েন্ট, ঠিক আছে? পাহাড়ের একদম উপরে চূড়াই চড়তে হবে ওদেরকে। তো অনেকগুলো ব্যাঙ ছিল এবং তারা যাচ্ছে, কেউ মাঝখান থেকে পড়ে যাচ্ছে, কেউ অনেকটা গিয়ে আবার পড়ে যাচ্ছে, কেউ শুরু করার আগেই পড়ে যাচ্ছে, শুরু করতেই পড়ে যাচ্ছে, ঠিক আছে? একটা ব্যাঙ, শুধুমাত্র সিঙ্গেল ওয়ান, একটা ব্যাঙ, সে চড়তেই থাকছে, অনেক ওপর পর্যন্ত চড়ছে। আর পেছন থেকে সবাই বলছে, পেছন থেকে সবগুলো ব্যাঙ বলছে, যারা ফেলিওর হয়েছে,
যারা পড়ে গেছে তারা বলছে এই তুই যাস না, তুই যাস না, তুই যাস না, পড়ে যাবি, পড়ে হাত পা ভেঙে ফেলবি, তোকে কে বাঁচাবে, তারা মানে সবাই তাকে পেছনে টানতে ব্যস্ত, ঠিক আছে। কিন্তু সেই ব্যাঙটা চড়তেই থাকছে, মানে একদম সাহস নিয়ে আলটিমেটলি সে একদম পাহাড়ের টপে পৌঁছে গেছে, ঠিক আছে। তো পৌঁছে তো গেছে, কিন্তু এই গল্পটার জিস্টটা হচ্ছে এটাই যে সবাই তোমাকে যে পেছনে ডাকছিল, যে ব্যাঙগুলো পেছনে ডাকছিল, ঠিক আছে, আর যে ব্যাঙটা ওপরে টপে চড়েছে সেই ব্যাঙটা মানে যে উইনার হয়েছে সে কিন্তু কানে কালা ছিল, কানে শুনতে পায়নি, ঠিক আছে। আর যেই ব্যাঙগুলো পেছনে ডাকছিল তারা তো ডেকে যাচ্ছিল, তারা নিজেদের কাজ করছিল, আর যে উইনার হয়েছে সে কিন্তু নিজের কাজই করছিল, ঠিক আছে। তো এটা থেকে এটাই শিক্ষা পাওয়া যায় আর কি। তো সংসারে থাকতে গেলে বা লাইফে চলতে গেলে তোমার কানে কালা হওয়াই ভালো, নিজের ইচ্ছেতে, যেটা নিজের স্পিরিট বা নিজের উইল পাওয়ার যেটা বলছে বা নিজের মন যেটা বলছে সেটাই করা উচিত সবসময়। আর তাহলে আলটিমেটলি একদিন না একদিন সাকসেস পাওয়াই যায়। আর ভগবান তো আছেই আমাদের সঙ্গে, যদি আমরা চলার পথে ভুল করেও থাকি ভগবানের উপর বিশ্বাস রাখলে আমার মনে হয় যে কঠিন সমস্যা থেকে তিনি উদ্ধার করতে পারবেন। আর সবাই তো আমরা তারই সন্তান, তো খারাপ কিছু হতে দেবে না। খারাপ হলেও, সত্যি কথা বলতে খারাপ হলেও খারাপের থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু থাকে, যদি আমরা সেটা থেকে শেখার মতন মানসিকতা রাখি তাহলে অবশ্যই শেখার মতন মানে সুযোগ থাকে, ঠিক আছে। তো যখন আমি সেই রকমই মানে এবার যদি আমি আমার লাইফের সঙ্গে এই কথাটার বা এই গল্পটার কম্প্যারিজন করি, যখন আমি জয়েন করেছিলাম 14 আগস্ট 2023-এ, তখন সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান আমার কিন্তু ক্রিটিসাইজই করেছিল, ঠিক আছে। একটা টাইম পর তারাও অনেকে ক্রিটিসাইজ করা বন্ধ করে দিয়েছে, আবার অনেকে আছে যারা এখনও পর্যন্ত ক্রিটিসাইজ করছে, এখনও পর্যন্ত রেগুলার কমেন্ট করে যায়, ঠিক আছে। তারাই কিন্তু যখন দেখেছে যে আমি ওই স্যালারি বেড়ে গেল, প্রমোশন হলো, এরকম টাইপের একটা টাইটেল থাম্বনেল দেওয়া সিরিয়াসলি হয়েছিল, কোনো মানে অ্যাট্রাক্ট করার জন্য আমি লিখিনি, সিরিয়াসলি হয়েছে। তো এরকম যখন দেখেছে হ্যাঁ এত তাড়াতাড়ি কী করে একটা লাইক স্যালারি বেড়ে গেল, এত তাড়াতাড়ি কী করে হলো, এরকম অনেকে ভেবেছে হয়তো। যাই হোক, তো অনেকে কমেন্ট করেছে, ঠিক আছে, অনেকে মেলস করেছে আমাকে। তো তাই জন্যই বলবো যে লাইফে যেটা ইচ্ছে, তোমার নিজের উইল পাওয়ার যেটা বলছে, নিজের মনে যেটা হচ্ছে, নিজের ইচ্ছে যেটা হচ্ছে সেটাই করাটা উচিত। আর সৎ পথে, অবশ্যই সৎ পথে করা উচিত। সেটা যাই করো না কেন, কোনো কাজই ছোট নয়, তবে সৎ পথে নিজের মন থেকে যেটা চাই সেটাই করা উচিত, এটাই আমার বক্তব্য। আর বাকি মানুষ তো রইলই তোমার খুদ বের করার জন্য, তোমার খারাপ জিনিসটা বের করার জন্য। তুমি তোমার নিজের ভালো জিনিসটাকে গুরুত্ব দাও, আর সেই ভালো জিনিসটা আলটিমেটলি একদিন না একদিন তোমার বেরোবেই, মানে প্রকাশিত হবেই, ঠিক আছে। ভালো গুণ যদি থাকে সেটা কখনো কোনোদিনও লুকিয়ে থাকে না, একটা না একটা টাইমে তোমার প্রকাশিত হবে, সেটা ভগবান আছে তোমার সঙ্গে অবশ্যই। আর যারা ক্রিটিসাইজ করছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মানে অনেক সময় অনেক ক্রিটিসিজম পেয়ে আমি এমনও হয়েছে যে খুব কষ্ট হয়েছে, কিন্তু আবার ভেবেছি দূর, এগুলো আছে বলেই তো ভিডিও বানানোর মতো, মানে ভিডিও বানানোর এনার্জি পাই। নাহলে সবাই যদি ভালো কথা বলে, ভাবো তো সবাই ভালো কথা বললে কি হবে, মানে ক্রিটিসাইজ করার মতন কেউ যদি নাই থাকে তাহলে স্পিরিটটাই পাবো না। তো থ্যাংক ইউ সো মাচ, যারা ভালো বলো তারা তো অবশ্যই থ্যাংক ইউ, আর যারা খারাপ বলো তাদেরকে মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ সো মাচ। তোমরা বলো বলেই আজকে নিজেকে প্রুফ করার মতন একটা জায়গা পাই, ঠিক আছে। তোমরা বলো বলেই হয়তো আমি কোথাও গিয়ে জিতে যাই, ঠিক আছে। কোথাও গিয়ে জিতে যাই কারণ হচ্ছে যে দেখো একটা টাইমে তোমরা ক্রিটিসাইজ করেছিলে যে হ্যাঁ ডাব্লিউবিসিএস করার, ডাব্লিউবিসিএস হওয়ার সব স্বপ্ন ঘুচে গেল, যত সব মডেলগিরি করতে এসেছিল অনেক খারাপ সেগুলো আমি আর নিজের মুখে প্রকাশ্যে বলতে পারছি না, ঠিক আছে। অনেক খারাপ কথা বলেছিলে, আর আজকে যখন আমি সেই ভিডিওটা দিয়েছিলাম স্যালারি বাড়লো বা প্রমোশন হলো, তখন কিন্তু তোমরাই আবার ঘুরিয়ে কমেন্ট করেছিলে, আর এখান থেকেই প্রমাণিত হয় সত্যিই আমি জিতে গেছি। একটু হলেও 1% হলেও আমার একটু এইটুকু জিত হলেও আছে। তোমরা তো 99% জিতে আছো, কিন্তু আমি 1% হলেও জিতেছি, আর এটাই আমার উইনারের লক্ষণ, ঠিক আছে। যাই হোক, অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে, আর নিজেকে এবার হালকাও লাগছে।
হালকাও লাগছে আর গরম লাগছে, দেখতে পাচ্ছ ঘেমে জল পড়ছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা। কালকে সানডে আছে, রেস্ট পুরো। টাটা।